কেতকীর সাথে সম্পর্ক আমার ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়াই তোলা জল প্রয়োজন মতো তুলবো আর ব্যবহার করব। কিন্তু লাবণ্য সে হলো দিঘির মতো, তা ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। কেন এই কথা দুটো বললাম? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার দুটো বিখ্যাত রোমান্টিক লাইন। তার কারণটা হচ্ছে, বর্তমানে বেশ কিছুদিন ধরে আমি পিএসসি মিসলেনিয়াস মেনের জন্য ভিডিও দিচ্ছি। এই কারণে যেন অনেকেই তোমরা বলছো যে এসআইদের কথা ভুলে গেছি। তো এটা একদমই নয়। তার কারণটা হচ্ছে, যদি ফার্স্ট লাভ ফার্স্ট প্রায়োরিটি বলো, সেটা হচ্ছে ডব্লিউপিএসআই বা কেপিএসআই, মানে এসআই এর প্রিপারেশন। কারণ শয়নে স্বপনে নিদ্রা জাগরণে উঠিতে বা বসিতে হাসিতে বা কাশিতে সবসময় আমি এসআই নিয়েই চর্চা করি। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, ওই যে বললাম যে পিএসসি মিসলেনিয়াস, সেটা তো প্রতি বছর বছর সেরকম হয় না, বা বের হলে পরে 3-4 বছর অন্তর অন্তর চলে, তো মেন্সের জন্যই ভিডিওটা দিচ্ছিলাম। তো এসআই এবং মিসলেনিয়াস অবশ্যই একটা লিঙ্ক আছে এবং বেশ কিছু কমন ব্যাপার আছে, সেই জন্য দিয়েছিলাম। কিন্তু অবশ্যই যারা এসআই এর ক্যান্ডিডেট আছে, এটা ভেবো না যে এসআই বাদ দিয়ে মিসলেনিয়াসকে বেশি ফোকাস করছি। অবশ্যই এসআই এর উপর ভিডিও আসবে, বা এর আগে মিসলেনিয়াসের যে ক্লাস বা যে ভিডিওগুলো দিয়েছি ওইগুলো তো অবশ্যই এসআই এর কাজে লাগবে। তো চিন্তার কিছু নেই, চলো। যে যারা মোটিভেশন হারিয়ে ফেলছো বা একটা হীনম্মন্যতায় ভুগছো এসআই এর ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে বেশ কিছু আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো, যে যারা প্রিপারেশন করছো। তো দেখে নাও যে ডব্লিউবিপিএসআই যেটা 1131 ভ্যাকান্সি বেরিয়েছে, সেখানে সেখানে যারা সেপ্টেম্বর ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছে, অলরেডি কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। বলেছিলাম যে মিসলেনিয়াসের পরীক্ষার পরের দিন 16 তারিখে লাস্ট ডেট ছিল, কিন্তু আর কয়েকটা মাত্র সিট ফাঁকা আছে। মানে এই ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে হতে পারো। 7797427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর শূন্যপদ যে 1131 রয়েছে, এর আগেও তোমাদেরকে বলেছি যে প্রিলি এক্সাম আনুমানিক যেটা হতে পারে সেটা হচ্ছে ডিসেম্বরের 3rd উইক। তার আগে কোনো মতেই ডব্লিউপিএসআই এর প্রিলিমস পরীক্ষা হবে না, তার আগে হবে না, বরং দেরি হতে পারে। তবে ধরে রাখো যে ডিসেম্বর, মানে এই এই বছরে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। মানে এটাই আমাদের টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে হাতে যেটা সময় থাকছে সেটা হচ্ছে 3 মাস। মানে প্রিলি পরীক্ষার জন্য তুমি হাতে যেটা সময় পাবে সেটা হচ্ছে 3 মাস সময় পাবে। এবার রেজাল্ট দেখো, মোটামুটি 5-6 মাস এরকম হয়ে যায়। কিন্তু যেহেতু প্রিলিমস পরীক্ষা অনেকটা হতে দেরি হচ্ছে, এবং যে ডেপুটেশন দেওয়া হয়েছিল এর আগে, তো সেই সময়ে চেয়ারম্যানের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে এবার থেকে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া পরীক্ষা টরীক্ষা হওয়ার পরে 2 থেকে 3 মাসের মাথায় করা হবে। তো আমরা ধরে নিচ্ছি 4 মাস বা 5 মাসও হতে পারে, 4 থেকে 5 মাসের মধ্যে হয়তো রেজাল্ট পাবলিশ হলো। তাহলে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়ে যায়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, হয়তো মে মাসের দিকে রেজাল্ট বেরোতে পারে। মার্চ হয়ে গেলে তাহলে যে জুন জুলাই মাসের দিকে কি হচ্ছে, যে পরীক্ষা হবে। মানে এটা একটা টার্গেট তোমাকে করে নিতে হবে, এর থেকে বেশি হোক, কিন্তু আমাকে তো প্রিপারেশনটা, মানে সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে। তো রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে কিন্তু মার্চ 10-15 দিনের মাথায় হয়ে যায়। আর মেন পরীক্ষা যেটা রেজাল্ট, প্রিলি রেজাল্ট পাবলিশ থেকে 40 থেকে 45 দিনের মাথায় হয়ে যায়। অর্থাৎ যা প্রিপারেশন তোমার করা উচিত প্রিলি মেন দুটোই, সেটা হচ্ছে একদম এখন থেকে, প্রথম থেকেই, যে আমি শুধুমাত্র প্রিলি পরীক্ষা দেওয়ার পরে মেনের প্রিপারেশন করব, বা প্রিলি রেজাল্ট হওয়ার পর থেকে মেনের প্রিপারেশন করব, এটা ভাবলে একদমই চলবে না। এবার কোশ্চেনটা যেটা বেশিরভাগ স্টুডেন্টের মাথায় চলে আসছে সেটা হচ্ছে, এখন শুধু প্রিলি পড়বো নাকি মেনটাও পড়বো? ঠিক আছে, যে প্রিলি এখন শুধু পড়বো নাকি মেনটাও পড়বো, এটা একটা বড় প্রশ্ন। তো দেখো, একদমই যারা শুধু ভাবছে যে শুধু প্রিলি পাস করবে, পরে পরীক্ষায় পাস হোক, বা প্রিলি পরীক্ষা দেওয়ার পরে মেন পাস করবে, তারা কিন্তু ভুল ভাবছো। সেটা হচ্ছে, প্রিলিতে জোর বেশি দাও, তার কারণ হচ্ছে দিন দিন কাট অফের পরিমাণটা বাড়ছে। তো কম্পিটিশন অবশ্যই প্রিলিতে অনেক হাই থাকে। তো এই প্রিলিতে জোর বেশি দাও, কিন্তু বাংলা ইংলিশ লেখার যে অভ্যেসটা, সেটা এখন থেকে করো। কারণ লিটারেচার সাহিত্য বা বিশেষ করে বাংলা ইংরেজিতে যাদের ভীতি আছে, অতটাও সহজ নয়। তুমি ভাবছো যে বাংলা আর কি, 30 নম্বরে একটা রিপোর্ট থাকবে, ট্রান্সলেশন থাকবে। কিন্তু তুমি জানো যে বাংলায় কোনো একটা ক্যান্ডিডেট 20-22 পায় 50-এর মধ্যে, তো কোনো একটা ক্যান্ডিডেট 45-46 নম্বর পায়। এই যে একটা হিউজ ডিফারেন্স, ডবল নম্বর। ঠিক আছে, মানে এই যে এতটা পার্থক্য, এটা তুমি ক্লিয়ার মানে মেকআপ করতে পারবে না। অতটাও সহজ নয় লিটারেচার, মানে বলতে পারো লিটারেচার বেশ কঠিন। অর্থাৎ পাংচুয়েশন মার্কস, তারপরে মাত্রা, তারপরে ভালো হাতের লেখা, তারপরে ব্যাকরণগত বা ঠিকঠাক ভাবে লেখা, বানান ভুল, এই সমস্ত বিষয় কিন্তু দেখা হয়। এমন নয় যে আমরা বাংলায় লিখতে পড়তে বলতে পারছি মানে ওই লিখে দিয়ে চলে আসবে একটা নাম্বার পাবে, তা হবে না। এটা তো বাংলার কথা গেল। এবার তারপরে তো ইংলিশ, বুঝতেই পারছি যাদের বাংলা অসুবিধা তাদের ইংলিশ কতটা অসুবিধা হবে।
তো ইংলিশের ক্ষেত্রে বেসিক জিনিস কিছু শেখার আছে, গ্রামার পার্ট বা তোমার হচ্ছে টেন্স, তারপরে পার্টস অফ স্পিচ, ওই সমস্ত জিনিসগুলো যেমন এখন থেকে প্রথম থেকে শিখতে হবে। ওটা পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি ধরে নেওয়া হয়েছে, এবং পরীক্ষা প্রস্তুতির একটা বিশেষ বই মানে বিশেষত্ব যে জিনিসটা তোমরা জানো অনেকেই, সেটা হচ্ছে মেনলি এসআই এর উপরে ফোকাস করা হয়, মানে এসআই কে আলাদা করে গুরুত্ব দিয়ে পড়ানো হয়। তো সেই হিসাবে প্রথম থেকেই ডেসক্রিপটিভটা শুরু হয়ে যায়। এমন নয় যে প্রিলি পরীক্ষা হবে তারপরে ডেসক্রিপটিভ শুরু করব, প্রথম থেকেই শুরু হয়ে যায়। অলরেডি টেন্সের ক্লাস শেষ হয়ে গেছে, তো যারা জয়েন করতে চাও আর বেশি যদি দেরি না করতে চাও তাহলে অবশ্যই জয়েন করে যেতে পারো। রেকর্ডিং পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে, বুঝতে পারবে, কারণ এর থেকে বেশি ক্লাস হয়ে গেলে তখন আর বুঝতে পারবে না। তো এই যে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে যে ব্যাপারটা বলছিলাম আমি, যে সপ্তাহে অন্তত দুদিন করে কি করতে হবে, তোমাকে 2 ঘন্টা করে ডেসক্রিপটিভের জন্য সময় দিতে হবে। সপ্তাহে অ্যাটলিস্ট তোমাকে 2 ঘন্টা করে, দুদিন দুদিন 2 ঘন্টা করে, আমি প্রতিদিন ডেসক্রিপটিভের কথা বলছি না। অর্থাৎ প্রিলিটা বেশি করে জোর দাও, কিন্তু অন্তত দুদিন করে মোটামুটি 2 ঘন্টা করে ডেসক্রিপটিভের জন্য জোর দাও। কোনোদিন হয়তো ট্রান্সলেশন করলে বা একটা রিপোর্ট বা একটা প্রেসি প্র্যাকটিস করলে, লেখাটা অভ্যেস করো। 1 নম্বর দেখো, হাতের লেখা যে ব্যাপারটা, হাতের লেখা বা স্পিডের ব্যাপারটাও আছে, এবং হাতের লেখাও কিন্তু একটা মেনের উপর ভালো ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়, ঠিক আছে, একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ হাতের লেখা ভালো হলে অটোমেটিক একটা মার্কস বাড়ে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো মেনের সেই যে সেটাই বলছি যে প্রিলির সাথে সাথে মেনটাও এখন থেকে ফোকাস করতে হবে। এবার দেখো যে এখন হয়তো বলবে প্রিলি পরীক্ষাই হলো না, কিভাবে কাট আপ আমি বলছি না। একটা জিনিস জানবে যে কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে কোনোদিন হার্ড কোশ্চেন হবে না। যেটা কোশ্চেন হয় সেটাকে বলা যায় যে ইজি টু মডারেট, মানে যারা প্রিপারেশন নাই কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে তারাই জানে যে কোশ্চেন সবসময় ইজি টু মডারেট হয়। মানে কোশ্চেন তো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে প্রায় ওই রকম লেভেলের ওরকমই হবে, মানে যারা প্রিপারেশন নিচ্ছে, এই টার্গেট স্কোর যেটা, ঠিক আছে, টার্গেট স্কোর যেটা সেটা হচ্ছে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি, মেল ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে হচ্ছে 135 টার্গেট রাখতে হবে। 135-40 পেয়ে গেলে পরে, 135-40 পেয়ে গেলে তুমি কি হচ্ছে যে এর থেকে কম হওয়ার সম্ভাবনা কম থাকবে, মানে বেশি হয়তো হতে পারে বা এরকমই থাকতে পারে, কিন্তু মেনের প্রিপারেশনটা তুমি প্রিলির পরে নিতে পারবে নিঃসন্দেহে। এবার তুমি এমন একটা মার্কস পাচ্ছ 125-30, ভাবছো যে প্রিলি পাস করবে কি করবে না, এই যে একটা দুশ্চিন্তার মধ্যে মেনের প্রিপারেশন ভালো করে করতে পারবে না। তাই আগে প্রথমে প্রিলিটাকে এমন ভাবে প্রিপারেশন করতে হবে যেন একটা সেফ জোনে, নিরাপদ জায়গায় থাকতে পারো এবং নিশ্চিন্তে প্রিলির পরে মেনের প্রিপারেশন করতে পারো। তো সেই কারণে যে ন্যূনতম ইউআর ক্যাটাগরি মেল 135 টার্গেট রাখো, অন্যান্যরা 120-125, এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 130 জেনারেল, এবং অন্যান্যদের ক্ষেত্রে হচ্ছে 115 বা 120 এরকম রাখতে হবে। এবার এই মানে টার্গেটটা, এই মার্কসটা পাওয়ার জন্য, এই টার্গেট মার্কসটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, যে জিকে তে 35 কোশ্চেন আউট অফ 50, ম্যাথের ক্ষেত্রে আউট অফ 25, 25-এর মধ্যে 20টা প্রশ্ন, রিজনিং এর ক্ষেত্রে কি করতে হবে, 25টার মধ্যে 20টা প্রশ্ন তোমাকে করতে হবে। তাহলে কত হচ্ছে, 35 আর এদিকে 40, মানে হচ্ছে 75। তাহলে 70 × 2 মানে হচ্ছে 150। এবার অবশ্যই সিলি মিস্টেক তো 4-5টা ভুল বের হবে, এখান থেকে আমি ধরে নিলাম যে 6টা তোমার ভুল বের হলো। তাহলে 6টা ভুল বের হলে হয় 144, আর 6টার জন্য তোমার 3 নম্বর বাদ, তো মোটামুটি তাও 140 চলে আসছে। তোমাকে এইটুকু টার্গেট রাখতে হবে যে মানে অ্যাকিউরেসি ভালো, অর্থাৎ 90 বা 95% অ্যাকিউরেসিতে তোমাকে করতে হবে, এবং হচ্ছে 75 কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করো। তার জন্য প্রচুর কিছু পড়ার তো দরকার নেই, জিকে প্রচুর পড়ার দরকার নেই, জিকে স্মার্ট স্টাডি করে একটু ভালো করে মোটামুটি তুমি 37-38টা অ্যাটেম্প্ট করো, একটা দুটো ভুল হবে কারণ এটা সবার হয়, প্রত্যেকের হয়। 38-39 কি 37-38 অ্যাটেম্প্ট করে 2-3টে ভুল হবে, ঠিক আছে, বাকি যে 8-10টা উদ্ভট কোশ্চেন আছে সেই কোশ্চেন করার জন্য অতটা বেশি ডেপথে পড়ার দরকার নেই। অর্থাৎ তোমাকে সিলি মিস্টেক অ্যাভয়েড করতে হবে, নেগেটিভ গুলোকে অ্যাভয়েড করতে হবে, তাহলে প্রিলি পাস করা ইজি হবে। আর এটার জন্য কি করা উচিত, জিকে সবার যেমন একটা প্রশ্ন যে জিকে কোন বই থেকে পড়া উচিত, জিকে কোন বই থেকে পড়া উচিত। তোমার কাছে যদি টেক্সট বইগুলো, মানে মাধ্যমিকের সিলেবাসের যদি টেক্সট বইগুলো না থাকে বোর্ডের, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা ভালো বইকে তুমি নিতে পারো। ক্র্যাক ডব্লিউবিসিএস হতে পারে, তরুণ গোয়েল হতে পারে, বা তুলসী পাবলিকেশন হতে পারে। যে ডব্লিউবিসিএস এর সাধারণত যে জেনারেল স্টাডিজ যে বই হতে পারে, যে কোনো বই একটা ভালো করে তুলে নাও, চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক শেষ করো। তারপরে হচ্ছে ম্যাথ ও রিজনিংও তাই, তুমি সুবীর দাস বা চঞ্চল ঘোষ নিতে পারো রিজনিং, অ্যারিহ্যান্ট বা উপকার, বা বাঙালার কোনো নিতে পারো অ্যারিহ্যান্টের।
এইগুলো থেকে চ্যাপ্টার ওয়াইজ আগে কমপ্লিট করো, দিয়ে প্রতিদিন প্র্যাকটিস সেট দাও, মানে মক টেস্ট দাও, মানে যে প্র্যাকটিসটা করো, কিন্তু আগে প্রথমে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। মেইন যাদের ক্ষেত্রে বেসিক ক্লিয়ার নেই তাদের ক্ষেত্রে আগে চ্যাপ্টার ওয়াইজটা শেষ করতে হবে, এবং সেটা পরীক্ষার প্রস্তুতি যদি করো তাহলে অবশ্যই করে দেওয়া হবে, কারণ দুভাবে ক্লাস চলে। এক নম্বর হচ্ছে যেটা চলবে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক ক্লাস চলবে, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক ক্লাস চলবে, এবং সেই সাথে অন্যদিকে কি চলবে, একই সঙ্গে প্র্যাকটিস সেট মক টেস্টও চলবে। মানে যার যেটা ডাউট থাকবে, হয়তো বেসিক সায়েন্সের কোনো একটা ক্লাস করাচ্ছি, সেখানে হয়তো কারো বেসিক সায়েন্সে দুর্বলতা আছে, তো অসুবিধা নেই, ঠিক আছে, বেসিক সায়েন্সে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তুমি হচ্ছে সেই জায়গাতে শিখিয়ে দেওয়া হবে, সেই সঙ্গে হচ্ছে প্র্যাকটিস সেটও চলবে। আর ম্যাথের যে ব্যাপারটা হবে আমার মতে বলে, ম্যাথের ব্যাপারটা যেটা হবে সেটা হয় যে প্রথম থেকে ম্যাথগুলোকে ডেসক্রিপটিভ ওয়েতে শেখো, ঠিক আছে, ডেসক্রিপটিভ ওয়েতে শেখো, তারপরে যদি শর্ট শেখো তাহলে হচ্ছে তোমার ভালো মনে থাকবে, সেই সঙ্গে হচ্ছে মেনটাও কভার হবে। আমি এইভাবেই করিয়ে থাকি, একটা ম্যাথ যখন করাই আগে পুরোটা ডেসক্রিপটিভে করাই, ঠিক আছে, পুরোটা ডেসক্রিপটিভে করাই, তারপরে শর্ট বলি, যেন এক ঢিলে দুটো পাখি মারা হয়। তাহলে তোমার প্রিলির জন্য হেল্প হলো, আবার হচ্ছে ডেসক্রিপটিভটা হয়ে গেল, আবার হচ্ছে তোমার দুটোই ভালো, ওটা দীর্ঘস্থায়ী হবে। আর শুধুমাত্র তুমি বেস না শিখে যদি শর্ট ট্রিক শেখো তাহলে মনে থাকবে না। তাহলে মেনটাকে কিভাবে করবে, ম্যাথটা তো প্রথম থেকে ডেসক্রিপটিভ শিখছো, মানে বিশেষ করে আমার কাছে যদি করো পরীক্ষা প্রস্তুতি, তাহলে তো আমি সেইভাবেই শেখাবো। তো প্রিলি মেন এটা দুটোই কভার হচ্ছে, একসঙ্গে হয়ে যাচ্ছে। রিজনিংটা কম্বাইন ভাবে শেখা যাবে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটাকে তোমাকে বুঝতে হবে। যেমন কিছু কিছু চ্যাপ্টার থাকে তোমার হচ্ছে পাজেল টেস্ট, বা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, এই সমস্ত জিনিস এইগুলো যেমন প্রিলিতে আসতে পারে মেনেও আসতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো প্রিলিতে আসতে পারে মেনেও আসতে পারে। তো যখন প্রিলিতে যখন করব তখনই কিভাবে কতটুকু ডেসক্রিপটিভে লিখতে হবে তখন বলে দেবো। আর কিছু কিছু চ্যাপ্টার আছে যেমন হচ্ছে তোমার কিউব অ্যান্ড ডাইস, বা হচ্ছে মিরর ইমেজ, তারপরে হচ্ছে এমবেডেড ফিগার বা কাউন্টিং ফিগার, এরকম ধরনের কিছু কিছু থাকবে, সেইগুলো মেনে কোনো মতোই আসবে না, সেগুলো প্রিলিতেই আসবে। তো এই চ্যাপ্টারগুলোকে বুঝে নিতে হবে যে কোনগুলো প্রিলি মেন কম্বাইন আর কোনটা হচ্ছে প্রিলি। তো সেইভাবে কম্বাইন করা যাবে ম্যাথ রিজনিংটা। আর জিকেটা তো এখন সব অনলাইনার কোশ্চেন, জিকে তো অনলাইনার কোশ্চেন, জিকে ডবল করে আমি খাটবো না বা তোমাদেরকেও খাটতে দেবো না। জিকে প্রথম থেকে প্রিলিতে এমন ভাবে করাবো যেন দুটোই কভার হয়, তারপরে প্রিলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার রিভিশন মারবো, বা হচ্ছে যেগুলো নতুন বা একটু স্ট্যান্ডার্ড রিজনিং গুলো করার চেষ্টা করব, বা সাধারণত স্ট্যাটিক পোর্শন তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন থেকে মেনে থাকছে সেইগুলোকে তখন ভালো করে ফোকাস করব। কিন্তু প্রিলিতেই মোটামুটি ধরে রাখো যে 80 থেকে 90% সব কভার হয়ে যাবে মেনেরও জিকে। আর একটা জিনিস পরীক্ষা প্রস্তুতি, সেটা হচ্ছে এমন নয় যে 3 মাসের মধ্যে তোমার প্রিলি কভার হয়ে গেলে মানে কোর্স বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে, টোটাল যে কোর্স ভ্যালিডিটি সেটা হচ্ছে 6 থেকে 7 মাসের কোর্স রাখা হয়, 6 থেকে 7 মাসের কোর্স, মানে প্রিলি যদি 3 মাসের মধ্যে হয়ে যায় তারপরে মেন পর্যন্ত তোমার চলবে। এবার প্রিলির জন্য যতটুকু দরকার এই 3 মাসের মধ্যে তোমার আমি কভার করে দেবো। তাহলে এটা গেল মেনের যে প্রিপারেশন, ট্রান্সলেশন, তারপরে একটা করে সপ্তাহে প্রতিদিন রিপোর্ট রাইটিং লেখা প্র্যাকটিস করো, সপ্তাহে একটা করে রিপোর্ট রাইটিং লেখা প্র্যাকটিস করো, তারপরে প্রতিদিন একটা দুটো করে 5টা 6টা করে হয়তো ট্রান্সলেশন করলে, এরকম হচ্ছে আস্তে আস্তে মেনের প্রিপারেশন। মানে এটাই বলছি যে এখন থেকেই তুমি প্রিলিকে জোর দিলে পরেও বিশেষ করে বাংলা ইংরেজিটাকে কি করতে হবে, আস্তে আস্তে ফোকাস করতে হবে, প্রতিদিন টাচে রাখতে হবে। এবার একটা জিনিস, যেটা মেনে কি চরম প্রতিযোগিতা, যে 2018 সালে হয়েছিল যে সম্ভবত 75 কাট অফ হয়েছিল মেনে, তারপরে মনে হয় 108 বা 118 এরকম একটা কিছু কাট অফ হয়েছিল। তারপরের বছর যেমন 2020 সালের রিক্রুটমেন্ট যেটা ছেড়েছিল সেখানে যেমন অবিশ্বাস্যভাবে 154-52 এরকম একটা কিছু কাট অফ হয়ে গেছিল, মানে মেনে। সেটা দেখে যেমন সবাই অবাক হয়ে গেছিল যে আউট অফ 200 মধ্যে রিটেনেই কাট অফ হচ্ছে 150+, তারপরে ইন্টারভিউর পরে তো আরো অনেক বেশি কাট অফ হচ্ছে। তো এই যে ব্যাপারটা অনেকে ভয় পাচ্ছ আগেই, ঠিক আছে, ওই যে বলে যে না মরেই ভূত হয়ে দাও, মানে না মরেই ভূত এরকম বলে। তো এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে কেন, মানে আদতেও কি প্রচুর কম্পিটিশন বা প্রচুর কাট অফ, সেটা একদমই নয়। তার কারণ 2020 সাল পর্যন্ত বা তার আগে কোশ্চেন যেটা আসতো জিকেতে সেটা হচ্ছে 5খানা প্রশ্ন থাকতো, 10 নম্বর করে, 5×10=50। এই 50-এর মধ্যে খুব ভালো ক্যান্ডিডেট হলে 30+ নাম্বার পেত, বেশিরভাগ ক্যান্ডিডেট 25-30-এর মধ্যেই থাকতো, কারণ অত বড় বড় প্রশ্ন লিখে মার্কস পাওয়া বেশ টাফ ছিল। কিন্তু বর্তমানে এখন কি হচ্ছে, সব শর্ট কোশ্চেন, তো কারণ যেটা তুমি প্রিলিতে এমসিকিউ করছো সেটাই তোমাকে
এক লাইনে লিখতে হচ্ছে বা একটা শব্দের মধ্যে উত্তর লিখতে হচ্ছে, লিখলেই 2 নম্বর। তার সঙ্গে তো হল ম্যানেজ আছে, কারণ সবাই নিশ্চয়ই জানো যাদের এক্সপিরিয়েন্স আছে বা শুনেছো যে হল কালেকশন প্রচুর পরিমাণে হয়। এমনকি কোথাও কোথাও শুনেছি যে মোবাইল নিয়ে ঢুকে গুগল সার্চ করেও লিখেছে, এরকমও শোনা গেছে। তো যাই হোক, এটা পরের কথা, এইসব বললে আবার আরো তোমাদের আত্মবিশ্বাস হারিয়ে যাবে। কিন্তু এটা নিয়ে অবশ্যই পিআরবি বোর্ডে অভিযোগ জানানো হয়েছে, তারা স্টেপ নেওয়ার কথা বলেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। তো এটাই যে এখন শর্ট কোশ্চেন, মানে জিকে তে অনেকেই 45+ স্কোর করে দিচ্ছে, রিজনিং সব এমসিকিউ। ম্যাথের লেভেল যদি দেখো তাহলে ম্যাথের লেভেল একদমই পাতি, মানে ডেসক্রিপটিভ ম্যাথের লেভেল একদমই পাতি, অর্থাৎ এই জিকে তে 45 পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার হচ্ছে না, এবং ম্যাথ রিজনিং এও 45 পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার হচ্ছে না, বলে 85 থেকে 90 প্রায় অনেকেই পেয়ে যাচ্ছে। কিন্তু যেটা আগে পেপার ওয়ানে 60 থেকে 70 নম্বর তোলা খুব টাফ হতো, এই কারণের জন্য এখন মনে হচ্ছে অনেকটা কাট অফ বেশি। ইংলিশে আগে 10 নম্বর গ্রামার থাকতো, এখন 20 নম্বর গ্রামার, গ্রামারে তো ছাঁকা নাম্বার, পুরো নাম্বার পেয়ে যাচ্ছে। আগে রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিং দুটোই আবশ্যিক ছিল, এখন যে কোনো একটা করতে হচ্ছে, তাও আবার 10 মার্কস। আগে ট্রান্সলেশন একটা প্যারাগ্রাফ থাকতো, এখন ট্রান্সলেশন কি করছে, 1 লাইনার মানে 1 লাইনার দিচ্ছে। এই জন্য মেনে মনে হচ্ছে চরম কাট অফ। কিন্তু আদতে বলবো কম্পিটিশন একদমই বাড়েনি, আদতে কম্পিটিশন একদমই বাড়েনি। শুধু এই কোশ্চেন প্যাটার্নের চেঞ্জেসের জন্য কি হচ্ছে, কাট অফ মনে হচ্ছে অনেকটা বেশি হাই। তাই যারা মেনের প্রিপারেশন নিয়ে ভয় পাচ্ছে, একদমই ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক আছে, একদমই ভয় পাওয়ার কিছুই নেই। অতটাও টাফ নয়, কারণ মেন যদি টাফের কথা বলো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এর থেকে এসআইয়ের থেকে, যেমন ক্লার্কশিপ মাধ্যমিকের লেভেলের যদি হয় তাহলে ক্লার্কশিপ মনে হয় এর থেকে বেশি টাফ মেন। তারপরে যদি বলো তাহলে হচ্ছে মিসলেনিয়াস, তারপরে যদি বলো তাহলে হচ্ছে ডব্লিউবিসিএস, এইগুলো মেন অবশ্যই টাফ। কিন্তু এসআই সেই তুলনায় আমার মনে হয় যে যথেষ্টই মানে সহজ থাকে, খুব একটা বেশি কঠিন নয়। এখানে তোমাকে মেন জিনিসগুলোকে, বেসিক জিনিসগুলোকে, তো মেন জিনিসগুলোকে তোমাকে কভার করতে হবে। আর প্রিলির জন্য ভালো করে প্রিপারেশন করো, মানে চ্যাপ্টার ওয়াইজ দেখো, মানে এর আগে প্রচুর বার আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, এবার যদি আবার যদি আজকে কোন কোন চ্যাপ্টার বা সিলেবাস নিয়ে আলোচনা করি তাহলে আমার উপর গালি পড়বে। তো যাই হোক, অনেকবার আলোচনা করেছি, আর যারা পেইড কোর্সে যুক্ত হতে চাও মানে হয়ে যেতে পারো 7797427474 এই নাম্বারে। প্রিলি প্লাস মেন বোথ কম্বাইন্ড ভাবে একসঙ্গে এখন চলছে, অসুবিধা নেই। যাদের মেন নিয়ে খুব টেনশন আছে, ভীতি আছে, তাদের কোনো চাপ নেই, কারণ বেসিক ইংলিশ একটা রিপোর্ট বা প্রেসি যা করাই সবকিছু বেঙ্গলি ট্রান্সলেশন, বেঙ্গলি ইংলিশ ট্রান্সলেশন মেথডে করাই, তো বুঝতে কোনো অসুবিধা হবে না, ধরে ধরে বেসিক থেকে করানো হয়।